হ্যালো স্টুডেন্টস, আমরা আজকে তাপগতিবিদ্যা চ্যাপ্টারটা নিয়ে মূলত আলোচনা করব, যেটা একাদশ শ্রেণীর ছাত্রদের বা ছাত্রীদের সেকেন্ড সেমিস্টার এক্সামের সিলেবাসভুক্ত একটি চ্যাপ্টার। তাপগতিবিদ্যা অর্থাৎ থার্মোডাইনামিক্স চ্যাপ্টারটা বলতে কি বোঝানো হয়। তোমরা নিশ্চয়ই জানো, আমরা যখন কোনো কার্য বা পরিবর্তন সংঘটিত করার চেষ্টা করি তখন সেখান থেকে একটা শক্তি উৎপন্ন হয়। আবার কথাটাকে ঘুরিয়ে বললে, শক্তি প্রয়োগের ফলে আমরা কার্য সম্পাদন করি। এই যে শক্তি, এই শক্তিটা বিভিন্ন রূপে আত্মপ্রকাশ ঘটিয়ে থাকে। যেমন ধরো, যান্ত্রিক শক্তি আছে, রাসায়নিক শক্তি আছে, তাপ শক্তি আছে, তড়িৎ শক্তি আছে, আলোক শক্তি আছে, এরকম বিভিন্ন শক্তি এখানে রয়েছে এবং এই শক্তিগুলোর মধ্যে একটা পারস্পরিক রূপান্তরও ঘটে থাকে। তো তাপগতিবিদ্যা আমাদের কি বলবে? তাপগতিবিদ্যার চ্যাপ্টার আমাদের বলবে যে কি অবস্থায়, কিভাবে এবং কি পরিমাণে এক প্রকার শক্তি অন্য প্রকার শক্তিতে রূপান্তরিত হয়। এরই আলোচনাটা মূলত তাপগতিবিদ্যার চ্যাপ্টারে আমাদের আলোচিত হবে। অর্থাৎ এক কথায় বলতে গেলে, বিজ্ঞানের যে শাখায় বিভিন্ন প্রকার শক্তির যে পারস্পরিক রূপান্তর বা এই রূপান্তর সংক্রান্ত বিভিন্ন আলোচনাগুলো সংগঠিত আলোচনা করা হয় তাকেই এক কথায় আমরা বলে থাকি তাপগতিবিদ্যা। অ্যাকচুয়ালি যে থার্মোডাইনামিক্স এই শব্দটা একটা গ্রিক শব্দ থেকে এসছে। গ্রিক শব্দের মধ্যে দুটো পার্টে যদি আমি থার্মোডাইনামিক্সকে ভেঙে দিই, তাহলে থার্মো কথাটির অর্থ হবে হিট এবং ডাইনামিক্স কথাটার অর্থ হবে পাওয়ার। অর্থাৎ তাপগতিবিদ্যা সূত্রটাকে বা থার্মোডাইনামিক্স কথাটিকে আমরা যদি আক্ষরিকভাবে এই গ্রিক শব্দ অনুসারে ভেঙে দেখি, তাহলে তার দুটো শব্দের দুটো পার্টের মানে দাঁড়ায়, একটা হচ্ছে হিট অর্থাৎ তাপ এবং ডাইনামিক্স অর্থাৎ পাওয়ার বা ক্ষমতা। এখন এই টোটাল তাপগতিবিদ্যার চ্যাপ্টার মূলত চারটে সূত্র বা নিয়মের ওপর দাঁড়িয়ে রয়েছে। এই সূত্রগুলো কি কি? এক নম্বর হচ্ছে শূন্যতম সূত্র, দু নম্বর হচ্ছে তাপগতিবিদ্যার প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র এবং তৃতীয় সূত্র। তো এই যে সূত্রগুলো, এটা কাদের ক্ষেত্রে অ্যাপ্লাই করা হচ্ছে? বলা হচ্ছে যে ম্যাক্রোস্কোপিক যে সিস্টেমগুলো, অর্থাৎ ইন্দ্রিয়গ্রাহ্য, যাদেরকে আমরা ইন্দ্রিয় দ্বারা অনুভব করতে পারি, অর্থাৎ এক কথায় বৃহদাকার বস্তুগুলোর যে আচরণ, সেই আচরণটাই এই নিয়ম বা এই সূত্রগুলো তৈরি হয়েছে আচরণের উপর দাঁড়িয়ে। তাপগতিবিদ্যার তৃতীয় সূত্রকে যদি বাদ দেওয়া হয়, তাহলে শূন্যতম সূত্র, প্রথম সূত্র এবং দ্বিতীয় সূত্র, এই তিনটি সূত্রই কিন্তু প্রত্যেক ক্ষেত্রে এক একটা করে রাশির ধারণা আমাদেরকে দিয়ে দেয়। যেমন ধরো, শূন্যতম সূত্র যেটা তাপগতিবিদ্যার, এটা আমাদের উষ্ণতার ধারণা দেয়। প্রথম সূত্র, এটা আমাদের ইন্টারনাল এনার্জি, সিস্টেমের ইন্টারনাল এনার্জি বা আন্তঃশক্তির ধারণা দেয়। তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র মূলত এনট্রপির ধারণা দিয়ে থাকে। এই সূত্রটি প্রক্রিয়ার স্বতঃস্ফূর্ত দিকের সঙ্গেও সম্পর্কযুক্ত, অর্থাৎ কোনো একটা প্রক্রিয়া স্বতঃস্ফূর্তভাবে ঘটবে কিনা সেটাও কিন্তু আমাদের এই তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র থেকে আমরা পেয়ে থাকি। তো আমরা এবার ধীরে ধীরে চ্যাপ্টারের মধ্যে প্রবেশ করতে গেলে প্রথমত আমাদের এই তাপগতিবিদ্যার যে মূল গুরুত্ব, সেই গুরুত্বটার দিকে আমাদের লক্ষ্য দিতে হবে। আমরা প্রথমে চলে আসছি তাপগতিবিদ্যার চ্যাপ্টারের টোটাল সূত্রগুলোকে ভাগ করার দিকে। তাপগতিবিদ্যাতে, অর্থাৎ এই চ্যাপ্টারটাতে আমাদের যে সূত্রগুলো রয়েছে, সেই সূত্রগুলোর মধ্যে এক নম্বর হচ্ছে শূন্যতম সূত্র।
অর্থাৎ জিরোথ ল। নেক্সট 2 নম্বরে আমরা পাচ্ছি তাপগতিবিদ্যার প্রথম সূত্র। তাপগতিবিদ্যার প্রথম সূত্র, that is first law of thermodynamics. নেক্সট আমরা পাচ্ছি থার্ড তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র, অর্থাৎ সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স। ফোর্থ পাচ্ছি আমরা এখানে তাপগতিবিদ্যার তৃতীয় সূত্র, থার্ড ল অফ থার্মোডাইনামিক্স। এখানে বলা হয়েছে যে তাপগতিবিদ্যার এই যে সূত্রগুলো রয়েছে, এই সূত্রগুলোর মধ্যে থেকে আমরা কোনটার থেকে কিসের ধারণা পেয়ে থাকি, কোন রাশিগুলোর ধারণা আমরা পেয়ে থাকি। তার মধ্যে প্রথমে বলা হয়েছে যে তাপগতিবিদ্যার 0তম সূত্র থেকে আমরা উষ্ণতার ধারণা পেয়ে থাকি, অর্থাৎ 0তম সূত্র থেকে আমরা পেয়ে থাকি উষ্ণতার ধারণা। নেক্সট তাপগতিবিদ্যার প্রথম সূত্র থেকে আমরা পেয়ে থাকি সিস্টেমের আন্তঃশক্তির ধারণা। তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র থেকে আমরা পেয়ে থাকি সিস্টেমের এনট্রপির ধারণা। এবং এই দ্বিতীয় সূত্রই মূলত আমাদের কোনো প্রক্রিয়ার স্বতঃস্ফূর্ততা সম্পর্কে ধারণাও দিয়ে থাকে। কোনো প্রক্রিয়ার বা পরিবর্তনের স্বতঃস্ফূর্ততার ধারণা এখান থেকে আমরা পেয়ে থাকি, এই ধারণাটাও আমরা এখান থেকে পেয়ে থাকি। তো এবার আমরা চলে আসি যে রাসায়নিক তাপগতিবিদ্যা, এই তাপগতিবিদ্যা চ্যাপ্টারের বিশেষ গুরুত্বটা কি কি। তাপগতিবিদ্যার গুরুত্বের এখানে আমাদের তাপগতিবিদ্যার সূত্রগুলো কি, রাসায়নিক ধর্ম নির্বিশেষে যে কোনো ম্যাক্রোস্কোপিক যে বস্তু বা সিস্টেম, এদের ক্ষেত্রেই কিন্তু এটা প্রযোজ্য। প্রথমতই এটা খেয়াল রাখতে হবে তাপগতিবিদ্যার গুরুত্বের এখানে যে তাপগতিবিদ্যার এই সূত্রগুলো কার ক্ষেত্রে প্রযোজ্য, এই সূত্রগুলি ম্যাক্রোস্কোপিক সিস্টেমের ক্ষেত্রে প্রযোজ্য। ম্যাক্রোস্কোপিক সিস্টেমের ক্ষেত্রে এটা প্রযোজ্য। এবারের গুরুত্বগুলোকে যদি আমরা খুব সংক্ষেপে নোট ডাউন করার চেষ্টা করি, সেই গুরুত্বগুলোর মধ্যে থেকে যে পয়েন্টগুলো আমাদের উঠে আসবে সেগুলো হচ্ছে এরকম। ম্যাক্রোস্কোপিক বস্তু বা সিস্টেমের পরিমাপযোগ্য ধর্মগুলোর মধ্যে একটা পারস্পরিক সম্পর্ক এখান থেকে আমরা নির্ণয় করতে পারি। তাহলে গুরুত্বের প্রথম পয়েন্ট হচ্ছে ম্যাক্রোস্কোপিক সিস্টেমের পরিমাপযোগ্য বিভিন্ন ধর্মের মধ্যে পারস্পরিক সম্পর্ক নির্ণয়
সম্ভব। এটা হলো আমাদের প্রথম গুরুত্ব। সেকেন্ড বিষয় হচ্ছে বিভিন্ন যে ভৌত রাসায়নিক পরিবর্তনে শক্তির যে পরিবর্তন সেটাকেও ব্যাখ্যা করা যায়, অর্থাৎ বিভিন্ন ভৌত বা রাসায়নিক পরিবর্তনে শক্তির পরিবর্তন নির্ণয় সম্ভব। থার্ড যে গুরুত্ব, কোন ভৌত বা রাসায়নিক পরিবর্তন সংঘটিত হবে কিনা তা নির্ণয় সম্ভব, অর্থাৎ তার ভবিষ্যৎবাণীটা আমরা কিন্তু এখান থেকে করতে পারি। এছাড়া কোনো একটা ইঞ্জিনের সর্বোচ্চ কর্মক্ষমতা কি হবে আমরা সেটাও কিন্তু এখান থেকে পরিমাপ করতে পারি। তো যাই হোক, তাপগতিবিদ্যা চ্যাপ্টারের এত শত গুরুত্ব থাকা সত্ত্বেও এর মধ্যে কিন্তু নির্দিষ্ট কিছু সীমাবদ্ধতাও রয়েছে, অর্থাৎ কিছু লিমিটেশন রয়েছে। তাপগতিবিদ্যার চ্যাপ্টারের লিমিটেশনগুলো কি কি, লিমিটেশন বা সীমাবদ্ধতাগুলো কি কি? সীমাবদ্ধতা, প্রথম সীমাবদ্ধতার দিকে যদি আমরা তাকাই, যে এই যে ক্লাসিক্যাল যে থার্মোডাইনামিক্স অর্থাৎ সনাতন তাপগতিবিদ্যা, এটা কেবলমাত্র ম্যাক্রোস্কোপিক সিস্টেমের ক্ষেত্রেই প্রযোজ্য। কোনো মাইক্রোস্কোপিক সিস্টেম যেমন ধরো অণু, পরমাণু, এদের ক্ষেত্রে কিন্তু এটা প্রযোজ্য নয়। প্রথম লিমিটেশন এটাই, অর্থাৎ মাইক্রোস্কোপিক সিস্টেম বা আণুবীক্ষণিক সিস্টেমের ক্ষেত্রে এটা প্রযোজ্য না, হচ্ছে কিন্তু প্রথম লিমিটেশন। নেক্সট দ্বিতীয় লিমিটেশন হচ্ছে, সেকেন্ড লিমিটেশনটা হচ্ছে যে কোনো প্রক্রিয়ার বা কোনো প্রক্রিয়ার গতিবেগ বা বিক্রিয়ার হার, বিক্রিয়া কৌশল সম্পর্কে কোনো ধারণা পাওয়া যায় না। সুতরাং তাপগতিবিদ্যা চ্যাপ্টারের আলোচনায় ঢুকতে গেলে প্রথমত আমাদের তাপগতিবিদ্যার এই ডিটেইলস তথ্যটাকে প্রথমত আমাদের মাথায় রাখতে হবে। এবার আমাদের তাপগতিবিদ্যার আলোচনায় ডিটেইলসে যেতে গেলে কতগুলো সংজ্ঞা এবং তথ্য আমাদেরকে প্রথমত ক্লিয়ার করে আসতে হবে। এক এক করে আমরা সেই তথ্যগুলোকে জেনে নেওয়ার চেষ্টা করি। তথ্যগুলো আমাদের কি কি আছে, অর্থাৎ কি কি আমাদের প্রথমত জেনে রাখতে হবে। প্রথম পয়েন্টে চলে আসি। আমাদের ফার্স্ট যেটা জানতে হবে সেটা হচ্ছে সিস্টেম। এই সম্পর্কে আমাদের প্রথমত ধারণা থাকতে হবে। সিস্টেমের বাংলা হচ্ছে তন্ত্র। কাকে আমরা সিস্টেম বলে থাকি? দেখো, যখন কোনো বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষা চলে তখন আমরা জড়জগতের যতটুকু অংশ নিয়ে আমরা আলোচনা করি সেটাকেই এক কথায় বলা হয় সিস্টেম। অর্থাৎ আমরা সংক্ষেপে যদি বলি, বিষয়টা এরকম দাঁড়াবে, বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষার সময়
আমরা জড় জগতের যতটুকু অংশ নিয়ে আলোচনা করি, তাকে সিস্টেম বলে। যেমন ধরো একটা এক্সাম্পল স্বরূপ আমি বলি, ধরো একটা গ্লাসের মধ্যে 1 গ্লাস জল নেওয়া হয়েছে। এখন আমাকে বলা হলো এই জলটাকে কি করতে হবে, হিট করতে হবে। আমি এবার এটাকে হিট করা শুরু করছি, অর্থাৎ জলটাকে গরম করব। তাহলে এই ঘটনাতে সিস্টেমটা কে হবে? এই ঘটনাতে সিস্টেম বলতে কিন্তু আমি শুধুমাত্র তাকেই বলবো, সেটা হচ্ছে জল। অর্থাৎ আমি হিটটা কাকে করছি, জলকে করছি। সুতরাং জল হচ্ছে আমাদের এখানে সিস্টেম। নেক্সট, দ্বিতীয় আমাদের জানতে হবে সারাউন্ডিং বা পরিবেশ কি জিনিস। সারাউন্ডিং বা পরিবেশ কি জিনিস? পরিবেশ হলো সিস্টেমকে বাদ দিয়ে এই মহাবিশ্বের বাকি যা কিছু আছে সেটাকেই বলা হয় সারাউন্ডিং বা পরিবেশ। অর্থাৎ এক কথায় বলতে গেলে সিস্টেম ব্যতীত এই বিশ্বের বাকি সকল কিছুকেই পরিবেশ বলে। অর্থাৎ বিষয়টা এরকম দাঁড়ালো যে এই যে টোটাল ইউনিভার্স, এই ইউনিভার্সটা হচ্ছে সিস্টেম এবং সারাউন্ডিং এর সম্মিলিত রূপ। অর্থাৎ সিস্টেম আর সারাউন্ডিং এই দুটোকে যদি আমরা মিলিত করি তাহলে আমাদের কি হবে, এই ইউনিভার্সটা তৈরি হবে। তাহলে এখানে যে এক্সাম্পলটা আমরা নিয়েছিলাম 1 গ্লাস জলকে ফোটানোর ক্ষেত্রে, সেখানে কিন্তু আমাদের জল ব্যতীত যে পাত্রে আমরা জলটাকে নিয়েছি সেই পাত্র বলো, যে আগুনটা দেওয়া হচ্ছে সেই আগুন যে যন্ত্রের সাহায্যে দেওয়া হচ্ছে সেটা, আমি যে পরীক্ষাটা চালাচ্ছি আমি, এবং যে ঘর বাড়ি গাছপালা প্রকৃতিতে যা কিছু রয়েছে টোটালটাই আমাদের চলে যাবে কার মধ্যে, সারাউন্ডিং এর মধ্যে চলে যাবে। এখন বিষয় হলো যে এই সিস্টেম এবং সারাউন্ডিং কিভাবে উভয়ের মধ্যে পার্থক্য বজায় রেখে চলেছে। সেখানে আমাদের আরেকটি ধারণাতে আসতে হবে, থার্ড, সে হচ্ছে পরিসীমা বা বাউন্ডারি। পরিসীমা বা বাউন্ডারি। এখন পরিসীমা বা বাউন্ডারিটা কি জিনিস? এটা হচ্ছে সিস্টেম পরিবেশের থেকে আলাদা থাকছে যে রিয়াল বা ইমাজিনারি, বাস্তবিক বা কাল্পনিক তল দ্বারা, সেটাকেই আমরা এক কথায় বলে থাকি পরিসীমা বা বাউন্ডারি। অর্থাৎ আমরা যদি সংক্ষেপে লিখি যে বাস্তবিক বা কাল্পনিক তল দ্বারা সিস্টেম পরিবেশ থেকে পৃথক থাকে তাকে বাউন্ডারি বা পরিসীমা বলে। অর্থাৎ সেপারেটর যে তলটা, পৃথকীকৃত যে তলটা, এই তলটা কি করবে, সিস্টেমকে সারাউন্ডিং থেকে পৃথক করে রাখবে। সেটা কাল্পনিকও হতে পারে আবার
বাস্তবিকও হতে পারে। এখন এই পরিসীমার ভূমিকা কতটা? এই যে পরিসীমা, সিস্টেমের বাইরে যে পরিসীমাটা রয়েছে, এর ভূমিকা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এর মাধ্যমেই সিস্টেম তার পরিবেশের সঙ্গে আন্তঃক্রিয়া চালিয়ে যায়। অর্থাৎ কার সাহায্যে আন্তঃক্রিয়া চালায়? সিস্টেম পরিবেশের মধ্যে এই পরিসীমার সাহায্যে। আমি এই ছোট্ট তথ্যটাকে নোট করছি। সিস্টেম পরিবেশের সঙ্গে আন্তঃক্রিয়া অর্থাৎ ইন্টারেকশন, আন্তঃক্রিয়া বজায় রাখে এই পরিসীমার সাহায্যে। তো এই পরিসীমাই বলে দেবে যে সিস্টেম পরিবেশের সঙ্গে কোন কোন উপাদানের আদান প্রদান চালাতে পারে। আমাদের এখানে উপাদান বলতে দুটো ঘটনার কথা বলা হচ্ছে, এক হচ্ছে জড় উপাদান আর দুই হচ্ছে শক্তির কথা বলা হচ্ছে। তো সেই পরিসীমার কি কি বৈশিষ্ট্য এখানে আমরা লক্ষ্য রাখব। পরিসীমার বৈশিষ্ট্যগুলোর মধ্যে প্রথমত আমরা চলে আসব, পরিসীমা হতে পারে বাস্তবিক অথবা কাল্পনিক বা কাল্পনিক হতে পারে, এটা আমরা প্রথম জানলাম। দ্বিতীয় কথা, পরিসীমার আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে পরিসীমা কেমন কেমন হতে পারে, রিজিডও হতে পারে আবার নন রিজিডও হতে পারে, নন রিজিডও হতে পারে। পরিসীমার প্রথম এই বৈশিষ্ট্য। দ্বিতীয় বৈশিষ্ট্যটা কি? দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে পরিসীমা প্রবেশ্যও হতে পারে আবার অপ্রবেশ্যও হতে পারে। পরিসীমার মধ্যে দিয়ে জড় উপাদান যাওয়া আসা করতেও পারে আবার নাও করতে পারে, অর্থাৎ প্রবেশ্য বা অপ্রবেশ্য হতে পারে, অপ্রবেশ্য হতে পারে। এটা আমরা কার উপর ভিত্তি করে লিখলাম? এটা লিখলাম জড় উপাদানের আদান প্রদানের উপর ভিত্তি করে, জড় উপাদানের আদান প্রদানের উপর ভিত্তি করে, উপর ভিত্তি করে এই উক্তিটা করা হলো। নেক্সট, থার্ড কি বৈশিষ্ট্য হতে পারে? থার্ড বৈশিষ্ট্য হচ্ছে এই পরিসীমার মধ্যে দিয়ে তাপ সিস্টেম ও পরিবেশের মধ্যে যাওয়া আসা করতেও পারে আবার নাও করতে পারে। নোট ডাউন আগে করে নেওয়া যাক। এই পরিসীমার মধ্যে দিয়ে, এই পরিসীমার মধ্যে দিয়ে সিস্টেম ও পরিবেশের মধ্যে তাপের আদান প্রদান ঘটতে পারে। যদি তাপের আদান প্রদান এর মধ্যে দিয়ে ঘটে থাকে তাহলে সেই পরিসীমাকে আমরা বলবো ডায়াথার্মাল, সেই পরিসীমাকে আমরা বলবো ডায়াথার্মাল। অথবা যদি সেটা না করতে পারে, অথবা নাও করতে পারে, তখন সেই পরিসীমাকে আমরা বলবো রুদ্ধতাপীয় বা অ্যাডায়াবেটিক পরিসীমা। অর্থাৎ সেই পরিসীমার নাম হবে রুদ্ধতাপীয়, রুদ্ধতাপীয় বা অ্যাডায়াবেটিক, অ্যাডায়াবেটিক রুদ্ধতাপীয় পরিসীমা। তো এই হলো আমাদের পরিসীমা সম্পর্কিত
যে ডিটেইলস আলোচনা সেই আলোচনা। এবার আমরা চলে আসব আমাদের সিস্টেম কত রকমের সেই প্রকারভেদে। সিস্টেম এর প্রকারভেদ। সিস্টেম কত প্রকারের হতে পারে? 1 নম্বর, ওপেন সিস্টেম হতে পারে। কাকে আমরা ওপেন সিস্টেম বলবো? বাংলায় এটাকে বলা হয় মুক্ত সিস্টেম। মুক্ত সিস্টেম না, যে সিস্টেম এবং পরিবেশের মধ্যে শক্তি এবং জড় উপাদান দুয়েরই আদান প্রদান ঘটবে তাকে আমরা বলে থাকি ওপেন সিস্টেম। 2 নম্বর ভাগ হচ্ছে ক্লোজড সিস্টেম বা বদ্ধ সিস্টেম। ক্লোজড সিস্টেম বা যাকে আমরা বলে থাকি বদ্ধ সিস্টেম। কাকে আমরা বদ্ধ সিস্টেম বলবো? একইভাবে যদি বলি তাহলে আমরা শুধু মূল কথাতে যদি চলে আসি, সেটা হবে শক্তির আদান প্রদান ঘটবে, শক্তির আদান প্রদান ঘটে, কিন্তু জড় উপাদানের কোনো আদান প্রদান ঘটে না। আর থার্ড যেটা, সেটা হচ্ছে আইসোলেটেড বা বিচ্ছিন্ন সিস্টেম। আইসোলেটেড বা বিচ্ছিন্ন সিস্টেম। কাকে আমরা আইসোলেটেড বা বিচ্ছিন্ন সিস্টেম বলবো? না, যে সিস্টেম এবং পরিবেশের মধ্যে শক্তি ও জড় উপাদান কোনোটিরই আদান প্রদান ঘটবে না। অর্থাৎ আইসোলেটেড সিস্টেমের মূল কথা হচ্ছে শক্তি ও জড় উপাদান কোনোটির আদান প্রদান ঘটে না। আমি যদি একটা এক্সাম্পলের দিকে যাই তাহলে বিষয়টা কি দাঁড়ায়। ধরো তুমি একটা মুক্ত পাত্রে কিছু পরিমাণ জল ফোটাচ্ছ। মুক্ত পাত্রে কিছু পরিমাণ জল ফোটালে, লক্ষ্য করো এটা মনে করো একটা মুক্ত পাত্র, তার মধ্যে কিছু জল নেওয়া আছে। এবার আমি একটা বার্নার দিয়ে আমি কি করছি, এটাকে হিট করছি। তো কি হবে, আমাদের এখানে বাইরের পরিবেশ থেকে এই সিস্টেমের মধ্যে তাপ শক্তি প্রবেশ করবে, তাহলে শক্তি যেতে পারছে। এখানে জলটা কি, এই জল হচ্ছে আমাদের এখানে সিস্টেম, আর এর ফলস্বরূপ এই জলের উপর থেকে কিছু বাষ্প এখান থেকে পরিবেশে বেরিয়ে আসতে থাকবে। অর্থাৎ জড় উপাদান আমাদের পরিবেশে নির্গত হচ্ছে, বেরিয়ে আসছে। তাহলে এবার বলো এই রকম সিস্টেমটাকে আমরা কোন সিস্টেমের মধ্যে ফেলবো? এই ঘটনাটা আমাদের চলে আসবে মুক্ত সিস্টেমের মধ্যে। নেক্সট আমরা চলে আসছি একটা বদ্ধ পাত্রে কিছু পরিমাণ জল ফোটানো হচ্ছে। একটি বদ্ধ পাত্রে কিছু পরিমাণ জল ফোটানো হচ্ছে। এখন দেখো, যদি এই পাত্রটাকে বদ্ধ করে দেওয়া হয় উপর থেকে, এই পাত্রটাকে যদি বদ্ধ করে দেওয়া হয় তাহলে হয়তো তাপটা সিস্টেমে প্রবেশ করবে ঠিকই, কিন্তু জলীয় বাষ্প বাইরে বেরোতে পারবে না।
অর্থাৎ জড় উপাদানের কোনো আদান প্রদান ঘটবে না। তাহলে এই কন্ডিশনে জড় উপাদানের আদান প্রদান ঘটে না। আর জড় উপাদানের যদি আদান প্রদান না ঘটে, জড় উপাদানের যদি কোনো আদান প্রদান না ঘটে, তখন আমরা সেই সিস্টেমটাকে কি বলবো? আমরা সেটাকে বলবো বদ্ধ সিস্টেম। থার্ড কন্ডিশন হচ্ছে, তোমরা জানো যদি একটা থার্মোফ্লাস্কে আমরা গরম জল রেখে দিই, একটি থার্মোফ্লাস্কে কিছু পরিমাণ গরম জল রাখলে কি ঘটনা ঘটবে? থার্মোফ্লাস্কে কিছু পরিমাণ গরম জল যদি রেখে দাও, তাহলে সেটা বেশ কিছুক্ষণ গরম থাকে। এখানে শক্তিও পরিবেশের সঙ্গে আদান প্রদান ঘটায় না, জড় উপাদানের কোনো আদান প্রদান ঘটায় না। ফলে এই রকম সিস্টেমটাকে আমরা বলে থাকবো আইসোলেটেড বা বিচ্ছিন্ন সিস্টেম। তো এই হলো আমাদের সিস্টেমের যে বিভিন্ন প্রকারের ভাগ রয়েছে, সেই বিভিন্ন প্রকারের অর্থাৎ তিনটি ভাগের বিষয়ে আলোচনা। আইসোলেটেড সিস্টেমের অবশ্য আরেকটি নামও আছে, নিঃসঙ্গ সিস্টেম, কারণ এই টার্মগুলোর সঙ্গে পরিচিতি থাকতে হবে। এটাকে আমরা বলবো নিঃসঙ্গ সিস্টেম। এই হচ্ছে আমাদের সিস্টেম সম্পর্কিত আমাদের আলোচনা। এবার আমাদের চলে আসতে হবে সিস্টেমের কিছু ধর্মর আলোচনার দিকে আমাদের তাকাতে হবে। সিস্টেমের ধর্ম বলতে কি বোঝানো হচ্ছে? এখানে আমাদের সিস্টেমের ধর্ম বলতে বলা হচ্ছে যে আমরা তো আলোচনা করব মূলত বৃহদাকার বা ম্যাক্রোস্কোপিক সিস্টেমকে নিয়ে, যেখানে কিনা বহু সংখ্যক অণু, পরমাণু বা আয়নের সমন্বয়ে গঠিত হবে একটা সিস্টেম। যেমন ধরো কিছু পরিমাণ জল, কিছু পরিমাণ দ্রবণ, এগুলো হচ্ছে আমাদের ম্যাক্রোস্কোপিক বা ইন্দ্রিয় গ্রাহ্য সিস্টেম। এখন এদের যে এই ম্যাক্রোস্কোপিক সিস্টেমের যে ধর্মগুলো, যেমন ধরো সিস্টেমের চাপ হতে পারে, আয়তন হতে পারে, ঘনত্ব হতে পারে, পৃষ্ঠটান হতে পারে, সান্দ্রতা হতে পারে, এই যে ধর্ম, এই ধর্মগুলোকেও কিন্তু আমরা এক কথায় বলে থাকি ম্যাক্রোস্কোপিক ধর্ম। আমরা আলোচনাটা লিখিত আকারে প্লেস করার চেষ্টা করি। আমরা তাহলে আমাদের আলোচনা নিয়ে আসছি এবার সিস্টেমের পরিমাণগত ও অবস্থাগত ধর্ম সম্পর্কে আমরা জানব। তো এই আলোচনায় যাওয়ার প্রথমেই আমাদের যেটা জানতে হবে, আমরা এখানে কোন প্রকারের সিস্টেম নিয়ে আলোচনা করব? আমরা এখানে আলোচনা করব ম্যাক্রোস্কোপিক সিস্টেম এর ধর্মকে নিয়ে। এখন কথা হচ্ছে, ম্যাক্রোস্কোপিক সিস্টেম বলতে আমরা কাদেরকে বুঝি? ম্যাক্রোস্কোপিক সিস্টেম বলতে বুঝি আমরা বহু সংখ্যক অণু, পরমাণু বা আয়ন সমন্বয়ে গঠিত সিস্টেম। সেই সিস্টেমকেই আমরা বলে থাকি ম্যাক্রোস্কোপিক সিস্টেম। এখন এই ম্যাক্রোস্কোপিক সিস্টেমের পরিমাপযোগ্য ধর্ম কোনগুলো? এই ম্যাক্রোস্কোপিক সিস্টেমের পরিমাপযোগ্য ধর্মগুলো হচ্ছে আমি কয়েকটার উল্লেখ করছি। যেমন ধরো ভর, আয়তন, ঘনত্ব, পৃষ্ঠটান, সান্দ্রতা, etc. etc.
এই যে পরিমাপযোগ্য যে ধর্মগুলো, এই ধর্মগুলোকে আমরা এক কথায় বলে থাকি ম্যাক্রোস্কোপিক বা ইন্দ্রিয়গ্রাহ্য ধর্ম। এদেরকেই আমরা বলে থাকি ম্যাক্রোস্কোপিক বা ইন্দ্রিয়গ্রাহ্য ধর্ম। ইন্দ্রিয়গ্রাহ্য ধর্ম। এই ধর্মগুলোকে দুটো ভাগে ভাগ করা হয়েছে। কি কি? এই ধর্মগুলোকে যে দুটো ভাগে ভাগ করা হয়েছে তার মধ্যে প্রথম ভাগটা হচ্ছে পরিমাণগত বা ভর সাপেক্ষ ধর্ম। আমরা ইংরেজিতে এটাকে বলে থাকি এক্সটেন্সিভ প্রপার্টি। এক্সটেন্সিভ প্রপার্টি। আর দ্বিতীয় যে ভাগটা রাখা হয়েছে তাকে বলা হচ্ছে অবস্থাগত বা ভর নিরপেক্ষ ধর্ম। অবস্থাগত বা ভর নিরপেক্ষ ধর্ম। ইংরেজিতে এটাকে বলা হয় ইন্টেন্সিভ প্রপার্টি। ইন্টেন্সিভ প্রপার্টি। এবার যদি আমরা এই ধর্মের আলোচনাগুলোর দিকে ধীরে ধীরে চলে আসি, এই ধর্মের আলোচনাগুলোর দিকে যদি আমরা চলে আসি তাহলে আমাদের প্রথমে আলোচনায় আসতে হবে যে পরিমাণগত বা ভর সাপেক্ষ ধর্ম কি। তো প্রথম আলোচনায় আমরা চলে আসছি পরিমাণগত বা ভর সাপেক্ষ বা ভর নির্ভর ধর্ম কাদেরকে বলবো আমরা। পরিমাণগত বা ভর সাপেক্ষ ধর্ম আমরা বলবো তাদেরকেই যে ধর্মগুলো সিস্টেমে উপস্থিত পদার্থের পরিমাণের উপর নির্ভর করে। অর্থাৎ যে ধর্মগুলি সিস্টেমে উপস্থিত পদার্থের ভরের উপর নির্ভর করে বা নির্ভরশীল। কোন ধর্মগুলো ভরের উপর নির্ভর করে? যেমন ধরো, আমি যদি যে ধর্মগুলোর উল্লেখ করেছি তার মধ্যে থেকে কয়েকটাকে তুলে ধরি তাহলে আসবে পদার্থের ভর নিজেই হচ্ছে একটা ভর সাপেক্ষ ধর্ম। আয়তন আসতে পারে, কারণ ভরের উপর নির্ভর করে আয়তন সেটাও একটা ভরের উপর নির্ভরশীল। পদার্থের মোল সংখ্যা সেটাও ভরের উপর নির্ভরশীল। তাপগ্রাহিতা নিশ্চয়ই জানো, যেটা ভর বাড়ার সঙ্গে সঙ্গে তাপগ্রাহিতার মানটাও বৃদ্ধি পেতে থাকে। এছাড়াও তাপগতিবিদ্যায় থাকা নতুন কিছু শক্তি সম্পর্কিত যে রাশিগুলো, যেমন ধরো আন্তঃশক্তি পাবে তোমরা ধীরে ধীরে আলোচনায়, যাকে আমরা সিম্বলিক্যালি ইউ দ্বারা প্রকাশ করি। এনথ্যালপি সম্পর্কে তোমরা ধারণা পাবে, এনথ্যালপি যাকে আমরা এইচ দ্বারা প্রকাশ করি, বা এনট্রপি বলে একটি রাশি আছে তার ধারণা আমরা পেয়ে থাকি, যাকে আমরা এস দ্বারা প্রকাশ করি, বা মুক্ত শক্তি বলে শক্তির আরেকটি রাশি আছে যাকে আমরা জি দ্বারা প্রকাশ করি। এই ধরনের ধর্মগুলোকে আমরা বলে থাকি পরিমাণগত বা অবস্থাগত ধর্ম। আবার এর পাশাপাশি কিছু ধর্ম আছে যেগুলো কিনা পদার্থের ভরের উপরে নির্ভর করে না। যেমন ধরো, আমরা ভর নিরপেক্ষ বা অবস্থাগত ধর্মের দিকে যদি আসি তাহলে অবস্থাগত বা ভর নিরপেক্ষ ধর্মের মধ্যে আমরা কাদেরকে পাবো সেটা একটু দেখে নিই। অবস্থাগত বা ভর নিরপেক্ষ ধর্ম হচ্ছে সেই ম্যাক্রোস্কোপিক ধর্মগুলো যে ধর্মগুলো সিস্টেমের উপস্থিত পদার্থের ভরের বা পরিমাণের উপরে নির্ভর করে না।
অর্থাৎ আমি সংক্ষেপে লিখলে সিস্টেম এ উপস্থিত পদার্থের পরিমাণ বা ভরের উপর নির্ভরশীল নয়। পরিমাণ বা ভরের উপর নির্ভরশীল নয় সেই ধর্মগুলোকে আমরা বলবো অবস্থাগত বা ভর নিরপেক্ষ ধর্ম। যেমন কারা আসবে এর মধ্যে, এখানে উদাহরণস্বরূপ আমরা বলতে পারি, যেমন ধরো চাপ আসবে, উষ্ণতা আসবে, গাঢ়ত্ব আসবে পদার্থের, সান্দ্রতা আসবে, পৃষ্ঠটান আসবে, প্রতিসরাঙ্ক আসবে, ডাইপোল মোমেন্ট, আপেক্ষিক তাপ, এগুলো সবই এর মধ্যে চলে আসবে। ডাইপোল মোমেন্ট, আপেক্ষিক তাপ, এগুলো চলে আসবে। আবার উপরে লেখা যে ভর নির্ভর ধর্ম যেগুলো, তাদের মধ্যেও যদি পদার্থের পরিমাণটাকে নির্দিষ্ট করে দেওয়া যায়, তাহলে তারাও কিন্তু ভর নিরপেক্ষ ধর্মের মধ্যে ঢুকে পড়বে। যেমন ধরো আমরা তাপগ্রাহিতাকে লিখেছিলাম ভর নির্ভর ধর্মের মধ্যে, কিন্তু আমি যদি এখন ওটাকে বলি মোলার তাপগ্রাহিতা, তাহলে কিন্তু ওটা চলে আসবে ভর নিরপেক্ষ ধর্মের মধ্যে। মোলার তাপগ্রাহিতা। আমি আন্তঃশক্তিকে লিখেছি ভর নির্ভর ধর্মের মধ্যে, আমি যদি ওটাকে লিখি মোলার আন্তঃশক্তি, তাহলে কিন্তু ওটা চলে আসবে কোথায়? ভর নিরপেক্ষ ধর্মের মধ্যে। সুতরাং যদি দেখো যে ভর নির্ভর ধর্মের পূর্বে তার পরিমাণটাকে নির্দিষ্ট করে দেওয়া আছে, তাহলে সেটা কিন্তু এই ভর নিরপেক্ষ ধর্মের মধ্যে স্থান নেবে। এবার এই কাজটা করতে গিয়ে আমরা আরেকটা জিনিস পেলাম, একটা বিশেষ উদাহরণ আমরা এখানে পেলাম। সেই বিশেষ উদাহরণটা হচ্ছে পদার্থের ঘনত্ব। পদার্থের ঘনত্ব বলতে আমরা বুঝি পদার্থের ভর বাই পদার্থের আয়তন। এখন দেখো এই যে দুটো রাশি ভর এবং আয়তন, ভর কিন্তু নিজে একটা এক্সটেন্সিভ প্রপার্টি, আয়তন নিজে একটা এক্সটেন্সিভ প্রপার্টি, অর্থাৎ দুজনেই কিন্তু ভর নির্ভর ধর্ম, কিন্তু তাদের রেশিও যে ঘনত্ব, এটা কিন্তু ভর নিরপেক্ষ ধর্ম, অর্থাৎ ইন্টেন্সিভ প্রপার্টি। এটা কিন্তু একটা ইন্টেন্সিভ প্রপার্টি। সুতরাং আমাদের কিন্তু এটা ডাইরেক্ট কোশ্চেনে করে থাকে যে এমন একটা ভর নিরপেক্ষ ধর্মের নাম করো যেটা দুটো এক্সটেন্সিভ প্রপার্টির অনুপাত মাত্র। সেটাই হচ্ছে আমাদের এই পদার্থের ঘনত্ব। এবার আমরা এর পাশাপাশি আমরা সিস্টেমের ভৌত এবং রাসায়নিক সংযুতির উপর দাঁড়িয়েও সিস্টেমের দুটো দিকে ভাগ করতে পারি। আমি সেই আলোচনাটাও এখানে একটু সেরে রাখি। অর্থাৎ বলা হচ্ছে যে ভৌত ধর্ম ও রাসায়নিক সংযুতির ভিত্তিতে, ভৌত ধর্ম ও রাসায়নিক সংযুতির ভিত্তিতে আমি কিন্তু একটা সিস্টেমকে দুটো ভাগে ভাগ করতে পারি। কি কি? একটা হচ্ছে সমসত্ব সিস্টেম, যাকে ইংরেজিতে বলা হয় হোমোজেনিয়াস সিস্টেম।
আর দ্বিতীয় আরেকটি ভাগ করা যায় অসমসত্ব সিস্টেম। অসমসত্ব সিস্টেম কাকে আমরা সমসত্ব আর কাকে অসমসত্ব সিস্টেম বলবো সেটাও কিন্তু আমাদের জেনে রাখতে হবে। একে ইংরেজিতে বলা হয় হেটেরোজেনিয়াস সিস্টেম। তো এবার আমরা চলে আসব সমসত্ব সিস্টেম আমরা কাকে বলবো। প্রথম চলে আসছি সমসত্ব সিস্টেম আমরা কাকে বলবো। খেয়াল রাখবে যে সিস্টেমের সর্বত্র ভৌত ধর্ম ও রাসায়নিক সংযুতি একই তাকে বলা হয় সমসত্ব সিস্টেম। যেমন ধরো তুমি কিছু পরিমাণ জলের মধ্যে খানিকটা চিনি মিশিয়ে দিয়ে একটা সম্পৃক্ত দ্রবণ তৈরি করে ফেললে, তো এই দ্রবণের সর্বত্র দেখবে ধর্ম এবং সংযুতি একই আছে, তাহলে এটা চলে যাবে আমাদের সমসত্ব সিস্টেমের মধ্যে। আর অসমসত্ব সিস্টেম বলতে আমরা কাকে বুঝবো? অসমসত্ব যে সিস্টেমের সর্বত্র ভৌত ধর্ম ও রাসায়নিক সংযুতি বিভিন্ন, তাকে আমরা বলবো অসমসত্ব সিস্টেম। সাধারণত এটা কার ক্ষেত্রে দেখা যায়? যেমন ধরো বায়ুর কথা যদি আমরা বলে থাকি, এই বায়ুর মধ্যে যে গ্যাসীয় উপাদানগুলো অবস্থান করছে ভূপৃষ্ঠ থেকে উচ্চতা অনুসারে তাদের সর্বত্র ঘনত্ব কিন্তু সমান থাকে না, সেই জন্য এটা হলো অসমসত্ব সিস্টেমের উদাহরণ।